সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান কেমন আছেন, এবং একই সাথে আপনাদের জিজ্ঞেস করছি আপনারা কেমন আছেন। আমরা আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি ডায়াবেটিস রোগীর খাবার দাবার। আমার ধারণা বাংলাদেশের এমন কোনো পরিবার নাই যে পরিবারে একজন ডায়াবেটিস রোগী আছে অথবা নাই, তার মানে প্রত্যেকটা পরিবারেই রয়েছে। আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে যুক্ত হয়েছেন ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। তিনি ডায়াবেটিস বিশেষজ্ঞ এবং প্রাক্তন প্রধান চিকিৎসা কর্মকর্তা বা চিফ মেডিকেল অফিসার, বারডেম হাসপাতাল। আপনারা যারা বারডেম হাসপাতালে রোগী দেখাতে গিয়েছেন, বছরের পর বছর আমাদের অতিথিকে দেখেছেন। প্রিয় দর্শক, আমাদের এই আজকের অনুষ্ঠান ডায়াবেটিস রোগীর খাবার দাবার, এই অনুষ্ঠানে আপনারাও কিন্তু যুক্ত থাকতে পারবেন। পর্দায় দেখানো নম্বরে টেলিফোন করে করতে পারবেন প্রশ্ন এবং তুলে ধরতে পারবেন আপনার ডায়াবেটিস সংক্রান্ত, ডায়াবেটিসের খাবার দাবার সংক্রান্ত সমস্যা। আমাদের অতিথি সানন্দে আপনাদের প্রশ্নের জবাব দেবেন এবং সমস্যার সমাধান করবেন। একই সাথে আপনাদের বলে রাখছি, আমাদের এই সরাসরি অনুষ্ঠান কিন্তু আপনারা নেক্সাস হেলথ ফেসবুকে সরাসরি দেখতেও পারেন। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক ধন্যবাদ। আমরা আজকে কথা বলবো ডায়াবেটিস রোগীর খাবার দাবার নিয়ে। তার আগে আপনি আমাদেরকে বলবেন ডায়াবেটিস কেমন ধরনের রোগ, কেন হয় এটি? ডায়াবেটিস রোগটা মূলত আমরা মেটাবলিক ডিসঅর্ডার বলি। আচ্ছা, এটা রোগ না বলে ডিসঅর্ডার বলাটাই ভালো। যখন আমাদের রক্তের শর্করার মাত্রা বা গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, তা ডায়াবেটিসটা আবার প্রি ডায়াবেটিস হয়ে পুরো ডায়াবেটিসটা হয়। তো প্রি ডায়াবেটিস হচ্ছে ব্লাড গ্লুকোজ যখন খালি পেটে 6.1 মিলিমোল বা তার নিচে থাকে, এর নিচে থাকে, তখন আমরা নর্মাল বলি। আচ্ছা। আর 6.1 বা তার বেশি কিন্তু 7.0 মিলিমোল পার লিটারের ভিতরে থাকে, তখন আমরা ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, অর্থাৎ খালি পেটে সকালবেলা ওই সময় ব্লাড গ্লুকোজটা একটু বেশি থাকে, ওটা ইম্পেয়ার মানে স্বাভাবিক নয়। আর যখন আমরা এই খালি পেটে সকালে 7.0 বা তার বেশি পেয়ে যাই, তখন আমরা তাকে পুরো ডায়াবেটিস বলি। আচ্ছা, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজটা আবার প্রাথমিক ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস বলি। অর্থাৎ ডায়াবেটিস পুরোপুরি ডায়াবেটিস হওয়ার আগের অবস্থা। গ্লুকোজ খাওয়ার পরে 75 গ্রাম ইউজুয়ালি, তার 2 ঘন্টা পরে যখন আমরা মাপি, তখন 7.8-এর নিচে থাকলে আমরা স্বাভাবিক ধরি। আর 7.8 থেকে বেশি হয়ে যখন 11.1-এর নিচে থাকে, তখন আমরা বলি ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, অর্থাৎ আইজিটি। অর্থাৎ আমি গ্লুকোজ খেলাম, তার 2 ঘন্টা পরে আমার ব্লাড গ্লুকোজ নর্মাল থাকার কথা, কিন্তু এটা স্বাভাবিক নেই, 7.8-এর নিচে নেই, তখন আমরা তাকে বলি ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। এটাও আবার প্রি ডায়াবেটিস বা প্রাথমিক ডায়াবেটিস বা প্রারম্ভিক ডায়াবেটিস বলি। আচ্ছা, এই যে রোগটি, একজন মানুষ কি লক্ষণ নিয়ে, মানে প্রধানত কোন কোন লক্ষণ নিয়ে বা উপসর্গ নিয়ে আপনাদের কাছে আছে? ডায়াবেটিসের মূল যে ভাগটা, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, যার শরীরে ইনসুলিন তৈরি হয় না। ওটা অগ্ন্যাশয়ের বিটা সেল আছে, সেখান থেকে ইনসুলিন তৈরি হয়। যদি কোনো একটা ভাইরাল অ্যাটাকের কারণে সেই অগ্ন্যাশয়ের বিটা সেল ডিস্ট্রয় হয়ে যায়, তখন আর ইনসুলিন তৈরি হয় না, তাকে প্রথম থেকে ইনসুলিন নিতে হয়। তখন তার ডায়াবেটিসের যে পুরো লক্ষণটা, অতিরিক্ত প্রস্রাব হওয়া, পিপাসা বেশি পাওয়া, বেশি খেতে ইচ্ছে করা, এই ওজন কমে যেতে থাকা, এই লক্ষণগুলো শুরু থেকেই থাকবে। আর যাদের বংশপরম্পরা ফ্যামিলিতে যাদের ডায়াবেটিস আছে, তাদেরকে আমরা বলি টাইপ 2। এই টাইপ 2 ডায়াবেটিসটা আসলে বাবা মা ভাই বোন, এদের চাচা জ্যাঠা মামা খালা, এদের ডায়াবেটিসটা হয়। এদের কিন্তু বিটা সেল ডিস্ট্রয় হয় না, বিটা সেলের কার্যকারিতা আস্তে আস্তে কমতে থাকে। তার কার্যকারিতাটা কি? ইনসুলিন তৈরি করা। তাহলে ইনসুলিন তৈরি কমতে থাকে। আবার কারো কারো ইনসুলিন স্বাভাবিক থাকে, মাত্রায় তৈরি হয়, কিন্তু সেই ইনসুলিনটা ঠিকমতো কাজ করে না। কারো আবার দুটোই হতে পারে, যে ইনসুলিন সিক্রেশনও কমে গেছে, আবার ইনসুলিনের কার্যকারিতাও কম। এদেরকে আমরা বলি টাইপ 2।
এদের কিন্তু সবসময় ইনসুলিন লাগবে তা নয়, একটা নির্দিষ্ট পর্যায়ের পরে তার ইনসুলিনটা লাগে। আচ্ছা, মানে কি কি উপসর্গ নিয়ে আসে আপনাদের কাছে? যখন টাইপ 1 ডায়াবেটিস হবে, হ্যাঁ, ওই উপসর্গগুলো থাকবে: অতিরিক্ত প্রস্রাব হওয়া, খিদা বেশি লাগা, পানি পিপাসা বেশি পাবে, তখন এটাই লক্ষণটা নিয়ে আসবে। ওজন কমে যেতে থাকবে। এটা তো টাইপ 1-এ হবেই। টাইপ 2-এও 50% পেশেন্টেরই এই লক্ষণটা থাকে না, আচ্ছা, দেরিতে আমাদের কাছে আসে। কিন্তু বাই দিস টাইম তার কিন্তু বেশ কিছু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। যেমন সে চোখে একটু কম দেখতে পারে, তারপরে পায়ে কোনো ঘা হলে শুকাতে দেরি হতে পারে, এরকম কমপ্লিকেশনস নিয়ে আসতে পারে। আমরা দুভাগে ভাগ করি এই লক্ষণগুলোকে। একটা হচ্ছে টিপিক্যাল সিমটমস অফ ডায়াবেটিস, অর্থাৎ অতিরিক্ত প্রস্রাব হওয়া, প্রস্রাব বেশি হলে পানি শরীর থেকে চলে যায়, সেজন্যে অতিরিক্ত পিপাসা পাবে, তারপরে খিদা বেশি পাবে। আর যেহেতু গ্লুকোজটা ইউটিলাইজড হচ্ছে না, সেলের মধ্যে ঢুকছে না ইনসুলিনের ঘাটতির কারণে বা ইনসুলিনের কার্যকারিতা কমের কারণে, তখন কিন্তু তার শরীর দুর্বল লাগবে, আস্তে আস্তে ওজন কমতে থাকবে। এটাকে বলি আমরা ক্লাসিক্যাল সিমটমস অফ ডায়াবেটিস বা টিপিক্যাল সিমটমস অফ ডায়াবেটিস। আর বাকিগুলো হচ্ছে এটিপিক্যাল, অর্থাৎ কারো বাচ্চাক্রম বারবার নষ্ট হয়ে যাচ্ছে গর্ভাবস্থায়, কারো ঘা শুকাচ্ছে না, কারো আলসার, পেটের গ্যাস্ট্রিক আলসার ভালো হচ্ছে না। এরকম যে লক্ষণগুলো, বা চোখে কম দেখছে, এই লক্ষণগুলো কিন্তু আমরা এটিপিক্যাল সিমটমস অফ ডায়াবেটিস। আমরা কিছু প্রাপ্তবয়স্ক মানুষ পাই, ডায়াবেটিসের কোনো লক্ষণ শরীরে নাই, ভিন্ন কোনো কারণে রক্ত পরীক্ষা করতে গিয়ে আবিষ্কৃত হয় ডায়াবেটিস। এটা কেমন? এটা আমরা যে বললাম যে টাইপ 2 ডায়াবেটিস রোগীদের 50% পেশেন্ট প্রেজেন্ট উইদাউট এনি সিমটম অফ ডায়াবেটিস। আচ্ছা, একদমই লক্ষণই থাকে না। যখন তিনি আমাদের কাছে প্রেজেন্ট করেন, তখন দেখা গেল তার চোখের মধ্যে পরীক্ষা করে দেখা গেল তার এই নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চোখের রেটিনা বা দেখার ক্ষমতা কমে গিয়েছে। হ্যাঁ, ওখানে যে রক্তনালী থাকে রেটিনাতে, সেই রক্তনালীর মধ্যে সুগার ঢুকে গিয়ে, অতিরিক্ত সুগার থাকার কারণে ওখানে কমপ্লিকেশনস ডেভেলপ করে। আমরা এটাকে বলি রেটিনোপ্যাথি। আচ্ছা, আচ্ছা, নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এটা হলো আর্লি স্টেজ। তারপরে ধীরে ধীরে বাড়তে থাকে। আবার অনেক সময় দেখেন কিডনিতে প্রস্রাব দিয়ে অ্যালবুমিন লিক করছে, প্রস্রাবে গ্লুকোজ যাচ্ছে, আবার পায়ে একটু ঘা হলো, নির্দিষ্ট টাইমের থেকে অনেক বেশি সময় নিয়ে শুকাচ্ছে। এইগুলো হচ্ছে। আর বারবার প্রেগনেন্সি লস হচ্ছে, অ্যাবর্শন হচ্ছে, সন্তান নষ্ট হচ্ছে। এগুলো হচ্ছে কমপ্লিকেশনস নিয়ে রোগীরা আমাদের কাছে প্রেজেন্ট করছেন। আচ্ছা, তার মানে কোনো লক্ষণ ছাড়াও বা এমন কিছু লক্ষণ যেটি অতিরিক্ত ক্ষুধা বা অতিরিক্ত প্রস্রাব এগুলোর সাথে যুক্ত নয়, এটা নিয়েও ডায়াবেটিস হতে পারে। আচ্ছা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করব আমি, ধরা গেল আমার ডায়াবেটিস হচ্ছে, নিয়ন্ত্রণ করব, আপনারা বলে থাকেন 3টি ধাপ। সেই ধাপগুলো কি কি? আমার প্রথম জিনিসটাই হচ্ছে সুষম খাবার খাওয়া। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে নিয়মিত ব্যায়াম করা। 3 নাম্বার যদি ওষুধ লাগে তবে আমরা ওষুধ দিব। এখন সুষম খাবার তো আমাকে প্রথমেই জানতে হবে, সবার জানা দরকার। সেটা হচ্ছে আমাদের খাবারের মধ্যে খুব প্রয়োজনীয় যে জিনিসগুলো: শর্করা মানে কার্বোহাইড্রেট, স্নেহ মানে ফ্যাট, আমিষ প্রোটিন, ভিটামিন, খনিজ উপাদান, লবণ, পানি, এগুলো কিন্তু আমাদের খাবারে, সুষম খাবারে থাকতে হবে নির্দিষ্ট পরিমাণে এবং নির্দিষ্ট অনুপাতে। এইগুলো কি করছে আমাদের? এক হচ্ছে আমাদের স্বাভাবিক যে শরীর বাড়ে বয়সের সাথে সাথে, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, এই যে অর্গানগুলো বাড়ে, এটা বৃদ্ধিতে সহায়তা করে আমিষ জাতীয় খাবারগুলো। শরীরের তাপমাত্রা মেনটেন করে, আমাদের কাজ, হাত পা নাড়াচাড়া কাজ করার ক্ষমতা দেয় শর্করা থেকে এনার্জি তৈরি হয়ে। স্নেহ জাতীয় পদার্থ আমাদের শরীরের কোষের আবরণগুলি তৈরি করে, হরমোন তৈরিতে কাজ করে স্নেহ জাতীয়। ভিটামিনগুলো আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায়। তো পানি আমাদের শরীরে তাপমাত্রা সমানভাবে সর্বত্র সঞ্চালন করে, হজম করার জন্য পানির প্রয়োজন। তারপরে আমরা বর্জ্য পদার্থ যেটা বের করে দিচ্ছি তার জন্য পানির প্রয়োজন। সো কোনোটা বাদ দিলে হবে না। লবণের দরকার, নির্দিষ্ট মাত্রায় শরীরে সোডিয়াম থাকতে হবে, পটাশিয়াম থাকতে হবে, ক্লোরাইড থাকতে হবে, বাইকার্বনেট থাকতে হবে। এগুলো
লবণ থাকতে হবে, এগুলো কিন্তু এসেনশিয়াল জিনিস। এই যে আমরা 7টা আইটেম বললাম, এগুলো বাদ দিতে পারবেন না কোনোটা। যে আপনি মনে করলেন যে আপনি ওজন কমাতে চান, আপনি শর্করা খাবেন না, নো কার্ব, জিরো কার্ব, এই ধরনের আপনি ফ্যালাসি ফলো করেন। নো। এর সাথে আপনি একটা জিনিস বলুন, প্রায়ই বলা হয়ে থাকে যার ডায়াবেটিস হয়েছে তার জন্য মিষ্টি অর্থাৎ চিনি এবং গুড়ের তৈরি খাবার হারাম, খাওয়া যাবেই না। এটি কি শতভাগ ঠিক? শতভাগ ঠিকের মধ্যেই পড়ে। কারণ কি, আমরা তো রিফাইন সুগার খাবো না, আমরা শর্করা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা জটিল শর্করা, আরেকটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট বা সরল শর্করা। তো রিফাইন্ড যেটা বলছি, চিনি, মিষ্টি জাতীয় খাবার, গুড়, মিছরি, এই জিনিসগুলো সরাসরি গ্লুকোজ। যেহেতু আমার শরীরে ব্লাড গ্লুকোজ লেভেল বেশি বলেই আমি ডায়াবেটিক নর্মালের চেয়ে, আর আপনার ডায়াবেটিস নর্মালের মধ্যে সুগার আছে, আপনি ডায়াবেটিক না। তাহলে আপনার সাথে আমার পার্থক্যটা কি? গ্লুকোজের জাস্ট মাত্রাটা, যেই মাত্রাটা আমি একটু আগে বললাম যে 11.1 এর বেশি হলে খাবারের পরে বা গ্লুকোজের পরে, আর খালি পেটে 7 বা তার বেশি হলে, এই মাত্রাটা আমার আছে। আপনার কিন্তু তা নেই, আপনার নর্মাল আছে, খালি পেটে 6.1 এর নিচে, গ্লুকোজ খাওয়ার পরে 7.8 এর নিচে। এই তো আপনার সাথে আবার পার্থক্য। তো আমার কাজটা কি? আমি যদি সেই রিফাইন্ড গ্লুকোজটা, চিনিটাই খাই, তো আমার মাত্রাটা বেড়ে যাবে না আরও? তাহলে আমি কি করব? আমি জটিল শর্করাটা খাবো, ভাত খাবো যেটা চালের আবরণ আছে, কেটে ছেটে ফেলে দেওয়া সেই চাল না, ভালো হয় লাল চাল। গমের রুটি, আটার রুটি খাবো, ময়দা না। সো আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাকে পছন্দ করছি, ওটস পছন্দ করছি, ভুট্টা পছন্দ করছি। এগুলো কেন? এটা ভেঙে হজম হওয়ার সময় অনেক সময় লাগে, তারপর ধীরে ধীরে রক্তে গ্লুকোজটা শোষিত হয়। এই আলোচনাটা আমরা চালিয়ে নেব। সুপ্রিয় দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার, সাথেই থাকুন, দ্রুতই ফিরে আসব। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি ডায়াবেটিস রোগীর খাবার দাবার এই বিষয়ে, এবং আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, এবং আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার লেলিন চৌধুরী। প্রিয় দর্শক, আবারও মনে করিয়ে দিচ্ছি, পর্দায় দেখানো নম্বরে টেলিফোন করে কিন্তু আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন, করতে পারেন প্রশ্ন, এবং তুলে ধরতে পারেন ডায়াবেটিসের খাবার দাবার সংক্রান্ত কোনো সমস্যা। আমাদের অতিথি আনন্দের সাথে আপনাদের প্রশ্নের জবাব দেবেন। এবং একই সাথে এটাও জানিয়ে রাখছি, নেক্সাস হেলথ ফেসবুক পেজে লগ ইন করে কিন্তু আপনারা সরাসরি এই অনুষ্ঠানে দেখতে পারেন। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, যেমনটি বলছিলেন, চিনি এবং গুড়ের তৈরি খাবার খাওয়া যাবে না। এখন তো মধু মাস বা ফলের সিজন, তাই না? অত্যন্ত চমৎকার ফল আম। ডায়াবেটিস রোগী কি আম খেতে পারবে? অবশ্যই খেতে পারবেন। উনি কিন্তু ধরুন অনেকেই মাঝারি সাইজের আম উনি খাবেন। যেদিন উনি আম খাবেন সেদিন উনি চেষ্টা করবেন অন্য একটি মিষ্টি ফল না খেতে। আচ্ছা, আজ আম খেলেন, আজ আপনি কাঁঠাল খাবেন না। আজ কাঁঠাল খেলেন, আজ আপনি লিচু যে 6টা খাওয়ার নিয়ম বা কাঁঠাল 6 কোষ খাওয়ার নিয়ম, যে কোনো একটা বেছে নেবেন। আচ্ছা, তো নিষেধ নেই, কারণ এগুলো তো রিফাইন্ড সুগার না, একেবারে মিষ্টি, চিনি, মিছরি না। সো এটা আপনি যখন খাবেন সেটা আপনাকে বুঝতে হবে কতটুকু সুগার বাড়াবে। তো আপনি যদি মনে করেন সুগার বাড়বে, আপনি 10 মিনিট এক্সারসাইজ করে ফেলেন, অন্য খাবার একটু কাটেল করে নেন, কমিয়ে নেন। আমরা যেটা এক্সচেঞ্জ অফ ফুড বলি। আমি যদি একটা আম পুরোপুরি খাই, তাহলে আমি সেই পরিমাণের থেকে একটু ভাত কমিয়ে দিলে পরিমাণের থেকে, তাহলেই তো হয়ে গেল। আমরা তো বুঝি। তার মানে ধরুন আমি একটা আম খেলাম, খেতে পারি, এটি আপনি আমাকে অনুমতি দিলাম। আচ্ছা, ভাত খাওয়ার সময় আমি দুপুরবেলা যে পরিমাণ ভাত খাই তার অর্ধেক ভাত কম খেলাম, একটু কমিয়ে দিলাম, এর বদলে কি আরেকটা আম খেতে পারবো? যদি মনে করেন যে আপনার কার্বোহাইড্রেটটা কাউন্ট করে দেখতে পারেন, সেক্ষেত্রে আপনি ভাতটা কমিয়ে দিয়ে আপনি আম খেলেন, অসুবিধা তো নাই। কিন্তু সেই আমটা খেয়াল করবেন আপনার জন্যই ভালো একটু টক মিষ্টি আম। আমি প্রিফার করি, রোগীদেরকেও বলি যে আপনারা পুরোপুরি পাকা আমটা না খেয়ে একটু আধা পাকা আম খান। এটা থেকে আপনি ভিটামিনের পরিমাণও বেশি পাবেন, আপনার চাহিদাটা, ইচ্ছাটা পূরণ হলো আপনার। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজ থেকে 40
বা 50 বছর আগে বাংলাদেশে মিষ্টি আমের সংখ্যা কম ছিল, Right. এখন টক আমের সংখ্যা কম। ডেফিনেটলি। তাহলে কি আমি ধরুন গোটা দুয়েক খেতে পারবো ভাতটা কমিয়ে? হ্যাঁ, খাওয়া আপনাকে এক্সচেঞ্জ অফ ফুডের মধ্যে ফেলতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি ধরুন মাঝারি আকারের কয় কোষ কাঁঠাল খেতে পারবো? 6 কোষ। যদি ভাতটা কমাই তাহলে কি বাড়াতে পারবো? একটু বাড়াতে পারবেন। দেখেন, কোনো কিছুই কিন্তু অ্যাবসলিউটলি নিষেধ না। হ্যাঁ, আমরা একটা লাইন বলি, প্লিজ সুইটেন দ্য লাইফ অফ ডায়াবেটিক পেশেন্ট। তাদের জীবনটাকে মিষ্টিময় করুন, তাদেরকে বিরক্তিকর জীবনযাপন এটা থেকে বের হয়ে আসতে হবে। আচ্ছা, ডায়াবেটিস হওয়া কিন্তু এটা রোগ না, এটা একটা ডিসঅর্ডার। আপনি ব্যালেন্স করে চলবেন। আচ্ছা, লিচু, মাঝারি আকারের লিচু কটা খেতে পারবো? 6টা। এবং ভাতটা যদি কমাই আরো কয়েকটা আরও 2-1টা বাড়াতে পারেন। 6টা লিচু কিন্তু কম না, 6 কোষ কাঁঠালও কিন্তু কম না, একটা বড় মাঝারি সাইজের আমও কিন্তু কম না। আপনি আজকে একটা খাচ্ছেন, কালকে আরেকটা খান, অসুবিধা তো নেই। প্রতিদিন একটা করে আম খান। ডক্টর মামুন, আপনাকে অনেক ধন্যবাদ। যে আমাদের প্রচুর সংখ্যক ডায়াবেটিস রোগী মনে করে তার ডায়াবেটিস হয়েছে, আম ছোঁয়া যাবে না, কাঁঠাল ছোঁয়া যাবে না, লিচু ছোঁয়া যাবে না। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন, আপনাদের যাদের ডায়াবেটিস রয়েছে বা আপনাদের প্রিয়জন যারা ডায়াবেটিসের ভুগছেন, তাদের জন্য কিন্তু আম, কাঁঠাল বা লিচু একেবারে নিষিদ্ধ না। একটি মাঝারি আকারের আম প্রতিদিন তিনি খেতে পারবেন, 6 কোষ কাঁঠাল খেতে পারবেন, 6টা মাঝারি আকারের লিচু খেতে পারবেন। আর যদি একটু আম প্রেমী হয় বা কাঁঠাল প্রেমী হয়, দুপুরের ভাতের পরিমাণটা কমিয়ে আরও একটু তো বাড়াই নিতেই পারবে। অর্থাৎ ডায়াবেটিস মানে মিষ্টি ফল নিষিদ্ধ না, তাই তো? আচ্ছা, আনারসের ক্ষেত্রে কি হবে? আনারসের ক্ষেত্রেও একটা পরিমাণ মতো 100 গ্রামের মতো আনারস আপনি খেতে পারবেন। আচ্ছা, হ্যাঁ। এরকম ফলগুলো সবগুলি আমাদের হিসেব করে দেওয়া আছে। আপনি যদি একদম অ্যাকুরেটলি প্রতিটা জিনিস দেখতে চান, তাহলে সেগুলোর একটা চার্ট করা আছে। এবং নিউট্রিশনিস্ট ডায়াবেটিসের যে খাদ্য তালিকাটা তৈরি করে দেন, এই নিউট্রিশনিস্ট আছেন। এবং আমাদের ডায়াবেটিসের বইও আছে, বইয়ের মধ্যে ছবি দিয়ে দেওয়া আছে কতটুকু আপনি খেতে পারবেন একটি করে ফল। আর যেগুলো ধরেন মিষ্টি না, টক বা পানসে, যেমন জামরুল, করম চা, এসব ফল কিন্তু আপনি যথেষ্ট খেতে পারবেন, এতে কোনো নিষেধ নাই। আচ্ছা, আমি কলা কেমন খাবো? কলা ডেইলি একটি মাঝারি সাইজের কলা খেতে পারবেন। আচ্ছা, পেয়ারার ক্ষেত্রে? পেয়ারের ক্ষেত্রেও একটি। আপেল? আপেল একটি। তার মানে আমি সব ফলই খেতে পারবো। আপেলের বা পেয়ারার যে দাম এখন, একটু বেশি খাওয়া বোধ হয় কেনেই যাবে না। তবে যেগুলো খুব বেশি মিষ্টি ফল, যেমন মিষ্টি আঙুর, তরমুজ, এগুলো পরিমাণটা কমিয়ে খেতে হবে। হ্যাঁ, একটু রেস্ট্রিক্ট করতে হবে। আচ্ছা, আরেকটা জায়গায় আসি। ডায়াবেটিস রোগী প্রতিদিন যদি 1 গ্লাস দুধ খায়, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আমরা বলি যে আপনারা যে বেড টাইম স্ন্যাক্স বা রাতে শোবার আগে, রাতের বেলা যেন নকচার্নাল হাইপোগ্লাইসিমিয়া না হয়, রাতের বেলা ঘুমের মধ্যে যেন সুগার ফল করে না যায়, সেজন্য আমরা বলি 1 কাপ দুধ খেতে। কেউ যদি 2 কাপ দুধও খায়, কোনো অসুবিধা নেই। আপনি যদি ফ্যাটটা সরিয়ে নিয়ে দুধটা খান, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মানে শর্টটা সরিয়ে নিতে হবে। আজকালকার দুধে তো খুব একটা শর্ট ঢাকায়, হ্যাঁ, আমরা তো স্কিমড করেই নিই। হ্যাঁ। আচ্ছা, আরেকটি বিষয়, এটি নিয়েও আমাদের মধ্যে অনেক ভাবনা রয়েছে। ডায়াবেটিস রোগীকে মেপে ভাত খেতে হবে। জি। এখন যার ওজন 80 কেজি এবং যার ওজন 55 কেজি, মাপটা কি একই হবে ভাতে? না, খুব সুন্দর প্রশ্ন। জিনিসটা হচ্ছে, আপনি দেখেন আপনার খাবার প্রতিদিন কি পরিমাণ হবে, তার জন্য সুন্দর একটা ডায়েট চার্ট তৈরি করতে হবে। চার্টটা তৈরি করার নিয়মটা আমি বলে দিই। আইডিয়াল বডি ওয়েট আপনাকে বের করতে হবে, অর্থাৎ আপনার উচ্চতা যত আছে সেটাকে আপনি সেন্টিমিটারে নিয়ে নেবেন। ধরুন আমার ওজন আছে, উচ্চতা আছে 5 ফিট 6 ইঞ্চি, এটি আসে 167 সেন্টিমিটার। এ থেকে রাফলি আপনি 100 মাইনাস করে দিলে পরে 67 বা 68 কিলোগ্রাম আমার আসবে আদর্শ ওজন, মানে আইডিয়াল বডি ওয়েট, IBW। এই আদর্শ ওজনটাকে আমি একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করব, যাকে আমরা বলি ক্যালোরি ইন্ডেক্স। এই কনস্ট্যান্টটা আবার এক একজনের এক এক রকম। যার ওজন অনেক বেশি, অর্থাৎ আমরা ওবিস বলছি,
মোটা। যার বিএমআই 40 বা তার কাছাকাছি বা 35, এরকম রোগীকে আমরা বলবো যে উনি যদি কায়িক পরিশ্রম না করেন তখন তাকে ক্যালোরি ইন্ডেক্স দিব 20। আচ্ছা, তাহলে 20 দিলে তার ওজনের আইডিয়াল বডি ওয়েটটা বের করে নিয়ে আমরা গুণ দিলে এত কিলো ক্যালোরি আমি 24 ঘন্টায় খাবো। হ্যাঁ, খুব সুন্দর সিস্টেম। এখন এই কিলো ক্যালোরিটা আমি বের করলাম যে আমার ধরেন 1800 কিলো ক্যালোরি হলো। এর মধ্যে আমার খাবারটা ভাগ করতে হবে। সুষম খাবারের সংজ্ঞাটাই হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে প্রয়োজনীয় উপাদানগুলো শর্করা, স্নেহ, আমিষ, ভিটামিন, খনিজ, লবণ এবং পানি সুন্দর পরিমাণে, সঠিক পরিমাণে এবং সঠিক অনুপাতে থাকতে হবে। সেই হিসাবে আমরা বলি শর্করাটা হবে আমাদের 50%, 50%, আর স্নেহ জাতীয় হবে 30%, আর 20% হবে আমিষ। এ হলো প্রিন্সিপাল ফুড, মেইন খাবারটা। আমি যখন ডায়াবেটিক রোগী তখন আমি যদি ওজন আমার বেশি থাকে আমি চাইবো আমার শর্করাটা কমিয়ে নিতে। সেটা আমি 50% শর্করা থেকে 30%-এ নিয়ে আসবো। আর আমি বাড়াবোটা কি, প্রোটিন জিনিসটা বাড়াবো। স্নেহ জাতীয় খাবারের মধ্যে যদি আমি 10% বাড়াই তাহলে কি করব, আমি যেই স্নেহ জাতীয় খাবার স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে, আমরা বলি পলি আনস্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এগুলো আমার শরীরে যেমন ভেজিটেবল অয়েল এগুলো ভালো, কিন্তু ঘি, মাখন, মার্জারিন, পনির এগুলো হলো স্যাচুরেটেড ফ্যাট, যেগুলো প্রাণীর থেকে আসে, প্রাণীজ। আবার ভেজিটেবল সোর্সও আমরা যেগুলো সলিড করে ফেলি, মার্জারিন, যেমন ডালডা, এগুলো কিন্তু স্বাভাবিক এনভায়রনমেন্টাল টেম্পারেচারে সলিড ফর্মে থাকে। আচ্ছা, এগুলো স্যাচুরেটেড, একদম ঘন হয়ে যাওয়া, ক্ষতিকর। এরাই কিন্তু রক্তের মধ্যে গিয়ে জমাট বাঁধে, রক্তকণিকার সাথে লেগে অনুচক্রিকা এবং আমাদের অতিরিক্ত সুগারের সাথে বেঁধে রক্তনালীর ভিতরের লেয়ারে জমে যায়। তাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। এরাই আলটিমেটলি আমার রক্তনালী বন্ধ করে দিয়ে ব্রেনে করে স্ট্রোক, চোখের মধ্যে রক্তনালী বন্ধ হয়ে গিয়ে বা রক্তক্ষরণ হয়ে গিয়ে রেটিনোপ্যাথি, হার্টের মধ্যে হয়ে গিয়ে রক্তনালী, করোনারি আর্টারি এগুলো ব্লক হয়ে গিয়ে আমরা বলি হার্ট অ্যাটাক হয়। পায়ের মধ্যে রক্তনালীগুলো বন্ধ হয়ে গিয়ে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হয়। রক্তনালীর নার্ভের ভিতরে রক্তনালী থাকে ভাসা নার্ভোরাম, সেই রক্তনালী অনেক সূক্ষ্ম, সেটাও ব্লক হয়ে যায়, আমরা বলি নিউরোপ্যাথি হয়, মানে অবশ ভাব হয়। আচ্ছা, ব্যথা কিছু হয় না? কিডনিতে যখন রক্তনালী রিনাল আর্টারি ব্লক হয় তখন কিডনির সার্কুলেশনও কমে যায়। কিডনির ভিতরে যে কণিকাগুলো থাকে, নেফ্রনগুলো থাকে, তার ভিতরে সঞ্চালন যেটা বর্জ্য পদার্থ বের করা সেটা ক্ষতিগ্রস্ত হয়, কিডনির ভিতরে সেলগুলো ড্যামেজ হয়। তো সব মিলে কি দাঁড়ালো কিডনির? সব মিলে দাঁড়ালো কার্যকর নেফ্রোপ্যাথি, কিডনি ফেইলিউর। নেফ্রোপ্যাথি হয়ে তারপরে কিডনি ডিজিজ হয়, কিডনি ফেলিওর। অর্থাৎ আমরা প্রথমে বলবো নেফ্রোপ্যাথি, অর্থাৎ প্রোটিন। বিষয়গুলো আমরা আবার আলাপ করব। প্রিয় দর্শক, আবারও সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা কথা বলছি ডায়াবেটিস রোগীর খাবার দাবার। এই আলোচনায় পর্দায় দেখানো নম্বরে টেলিফোন করে আপনারাও যুক্ত হতে পারেন। এবং আজকে আমাদের সাথে আলোচক হিসেবে রয়েছেন বারডেম হাসপাতালের চিফ মেডিকেল অফিসার, প্রাক্তন চিফ মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। ডক্টর মামুন, প্রায়ই নানা বিজ্ঞাপন দেখি ফেসবুকে, নানা সামাজিক মাধ্যমে, কিছু কিছু ডাক্তার নামধারী লোকজন তারা বলছেন যে আপনি যদি কিটো ডায়েট খান, অর্থাৎ কোনো স্বেচ্ছার বা শর্করা জাতীয় খাবার খাওয়া যাবে না, প্রোটিন বা আমিষ জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে, এতে ডায়াবেটিস চিরতরে ঠিক হয়ে যাবে। আপনি দীর্ঘ জীবন ডায়াবেটিস নিয়ে কাজ করছেন, পড়াশোনা করেছেন ডায়াবেটিসের উপরে, এবং বারডেম হাসপাতালে আপনার চারপাশে ডায়াবেটিস রোগী ছিল, ডায়াবেটিস বিশেষজ্ঞ ছিল, সব কিছু মিলে এই ব্যাপারে আপনি কি বলবেন? কিটো ডায়েটটা কিন্তু অনেক পুরনো। অ্যাটকিন্স ডায়েট ফর্মুলা, যেখানে আমরা জিরো কার্ব বলতাম, বা মডিফাইড অ্যাটকিন্স ডায়েট ফর্মুলা, যেখানে আমরা অল্প শর্করা খাবার দিয়ে ওজন কমানোর জন্য এই খাদ্য ব্যবস্থা শুরু করেছিলাম। পরবর্তীতে দেখা গেছে যে অ্যাটকিন্স ডায়েট ফর্মুলা বা জিরো কার্ব ডায়েট ফর্মুলা
এতে করে অনেকেরই হার্টের প্রবলেম হয়েছে। মানে কিটো ডায়েট, যেটা কেটো ডায়েটে কারণটা কি, আপনি যখন শর্করা বাদ দিচ্ছেন তাহলে কিন্তু আপনি মূল থিম থেকে সরে যাচ্ছেন। অর্থাৎ আপনি যে ব্যালান্স ডায়েট বা সুষম খাবার খাবেন, এটা থেকে কিন্তু আপনি সরে গেলেন। একেবারে বেসিক জিনিস হচ্ছে আপনি অবশ্যই সুষম খাবার খাবেন, যে খাবারে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো পরিমাণ মতো এবং আনুপাতিক হারে থাকবে। এখান থেকে আপনি সরে গেলেন শর্করা খাবার, যেখানে আমার খাওয়ার কথা 50%, আপনি যদি ওজন কমাতে চান 30% শর্করা অবশ্যই খেতে হবে। সেক্ষেত্রে আমি খাবারের আমিষটাকে 10 to 20% বাড়িয়ে দিলাম, বা ফ্যাটের ক্ষেত্রে যেটা পলি আনস্যাচুরেটেড ফ্যাট সেটার 5% 10% বাড়িয়ে দিলাম, ভিটামিনস একটু বাড়িয়ে দিলাম, আমার ক্যালোরিটা যতখানি থাকার কথা তার চেয়ে আমি কমিয়ে দিলাম। এখন আপনাকে একটা জিনিস সহজভাবে বুঝাই, ওজন আমি কিভাবে কমাবো? ওজন কি আমি আমার মাংসপেশি কমিয়ে কমাবো, হাড়গোড় ওজন কমিয়ে কমাবো? তা তো না। আমি কমাবোটা কি? আমি আমার ফ্যাটটাকে কার্টেইল করব, তাই না, ট্রিম করব। ফ্যাট কমানোর বিষয়টা কি? 1 গ্রাম ফ্যাট 9.3। আমরা আলোচনায় আসবে, একজন দর্শক রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার নাম, বয়স এবং কোত্থেকে টেলিফোন করেছেন জানিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি সাতক্ষীরা থেকে বলছি, হরিদাস মণ্ডল। জি, আপনার বয়স? আপনার বয়সটা আপনার 54-55। হ্যাঁ, আপনার সমস্যাটি বলুন এবং একই সাথে টেলিভিশনের শব্দ বা ভলিউম কমিয়ে নিন। সমস্যাটা হলো মানে ডায়াবেটিসের, আমি আজ দীর্ঘ 22 থেকে 23 বছর ডায়াবেটিসের রোগী। তো আমার ওজনটা অনেকটা কমে গেছে, এটা কারণটা কি এটা একটু জানতে চাচ্ছিলাম ডাক্তার সাহেবের কাছে। আপনার ব্লাড গ্লুকোজ কেমন থাকে? যখন আমি একটু আম কাঁঠাল নিয়ে যখন একটু আগে কথা বলছিলাম, আম কাঁঠালটা যখন একটু খাই তখন একটু বাড়াবাড়ি হয়ে যায়। তবুও আপনার হাঁটাহাঁটির বিষয় হোক, আমি দৈনিক হাঁটি, তো হেঁটে একটু কমে যায়। আবার ওষুধ খেলেও হাঁটা একসঙ্গে, ওষুধ একসঙ্গে কন্ট্রোল করলে আবার কমে আসে। আপনার নিয়মটা হচ্ছে আপনি প্রতিদিন 30 মিনিট করে হাঁটবেন, সপ্তাহে অন্তত 5 দিন হাঁটবেন, পরপর 2 দিন বাদ দিবেন না। মিনিমাম 150 মিনিট সপ্তাহে আপনাকে হাঁটতে হবে। আর খাবারের যে নিয়ম, যতটুকু খাবার আপনাকে খেতে হবে, যত ক্যালোরি খাবার খেতে হবে, সেই খাবারটুকু আপনাকে অবশ্যই খেতে হবে। আর ব্লাড গ্লুকোজটা নিয়ন্ত্রণে রাখতে হবে। আর পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে আপনার ভেতরে কোনো রোগ আছে কিনা, যেই রোগের কারণে আপনার ওজন কমে যাচ্ছে। আপনার নিকটস্থ একজন মেডিসিন বিশেষজ্ঞ দেখালেই বুঝতে পারবেন যে আপনার শরীরে কোনো রোগ নেই, কিন্তু ডায়াবেটিস বেশি হওয়ার কারণে আপনার ওজন কমে যাচ্ছে। আমরা তো বলেছি যে ওজন কমে যেতে পারে যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে। আপনার খালি পেটে ব্লাড গ্লুকোজ 7-এর নিচে থাকতে হবে, খাবারের 2 ঘন্টা পরে, সকালে, দুপুরে, রাতে 8-এর নিচে থাকতে হবে। আর 3 মাসের যে আমরা গড় করি হিমোগ্লোবিন A1C, সেটা 7%-এর নিচে রাখতে হবে। এটা আপনাকে মানতে হবে এবং এটা রেগুলারলি আপনি করবেন। দেখবেন বাসায় একটা গ্লুকোমিটার দিয়ে খালি পেটে সকালে, নাস্তার 2 ঘন্টা পরে, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পরে, আর রাতে খাওয়ার 2 ঘন্টা পরে এই ডায়াবেটিসটা আপনি বাসায় গ্লুকোমিটার দিয়ে মাপবেন। প্রতিদিন মাপার দরকার নেই, সপ্তাহে 1 দিন এই 4 বার ব্লাড গ্লুকোজটা মেপে খাতায় লিখে নিন এবং আপনার নিকটস্থ যে ডায়াবেটিস সেন্টারে একজন ডায়াবেটিস ডাক্তারকে দেখাবেন। হ্যাঁ, যেমনটি আমরা ডক্টর মামুন কথা বলছিলাম, কিটো ডায়েট, আপনি বলছিলেন ফ্যাটটা খেতে হবে। আচ্ছা, কেউ কেউ যদি এরকম করে, কার্বোহাইড্রেট বা শ্বেতসার বা শর্করা সে একেবারেই খাচ্ছে না, প্রোটিন বেশি খাচ্ছে, অনেক বেশি খাচ্ছে, এতে তার অন্য কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কি? হ্যাঁ, হার্ট অ্যাটাক ছাড়া। আপনি যখন শর্করা একদমই খাবেন না, তখন কি হবে? ফ্যাট ভেঙে কিটো অ্যাসিড তৈরি হবে। আচ্ছা, এই কিটো অ্যাসিডোসিস হয়ে মৃত্যু ঝুঁকি অনেক বাড়িয়ে দিবে। আচ্ছা, তো এই যে অ্যাসিডোসিস হওয়া, তাতে তো আপনার মেটাবলিক ডিরেঞ্জমেন্ট হয়ে যাবে, শরীরের ক্রিয়াকাণ্ড বদলে যাবে, সব বদলে যাবে। ব্লাড গ্লুকোজ ফ্যাট ভেঙে হবে, প্রোটিন ভেঙে হবে। আপনি শর্করা খাচ্ছেন না, কিন্তু আপনার শরীরে যে গ্লুকোজটা মিশ্রির আকারে গ্লাইকোজেন হিসেবে জমা আছে লিভারে, সেটা ভেঙে হয়তো সুগার হবে।
সো আপনি যদি মনে করেন শর্করা না খেয়ে আপনি রক্তের গ্লুকোজ বাড়তে দিবেন না, এটা ভুল ধারণা। কারণ শর্করা তো গ্লাইকোজেন জমাট গ্লুকোজ থেকে তৈরি হবে। আমিষ যেটা খেয়েছেন সে আমিষ থেকে ভেঙে তৈরি হবে। আপনার শরীরে যে এডিপোস টিস্যু বা ফ্যাট জমে আছে সেইটা ভেঙেও গ্লুকোজ তৈরি হবে। কারণ শরীরকে তো চলতে হবে, আর এই গ্লুকোজ থেকেই তো আমাদের শক্তিটা তৈরি হয়ে আমাদেরকে চলাচলে কার্যক্রম করতে হয়। এরকম হয়, এতে কি কিডনির কোনো ক্ষতি হবে? হ্যাঁ, অবশ্যই। যখন আপনার অ্যাসিডোসিস হবে তখন তো আপনার ডিহাইড্রেশনও তৈরি হবে। এই ডিহাইড্রেশন হওয়ার কারণে কিডনিতে যে সার্কুলেশন হয়, আমরা বলি রেনাল সার্কুলেশন, সেই সার্কুলেশন তো কমে যাবে। কমতে কমতে একসময় কি হবে, অ্যাকিউট কিডনি ইনজুরি বা অ্যাকিউট রেনাল শাটডাউন হবে, অর্থাৎ কিডনি ফেল করবে। আমরা এটাকে বলি অ্যাকিউট রেনাল ফেইলিওর। আচ্ছা, একই সাথে একজন কিডনির রোগী, তাকে কি কিটো ডায়েট বা যেটা বললাম আমরা কিটো ডায়েট, এটা কি দেওয়া যায়? না, স্বাভাবিকভাবে কোনো পেশেন্টকেও আপনি কিটো ডায়েট বলতে পারেন না। আচ্ছা, আপনি সুষম খাদ্য থেকে বের হয়ে আসতে পারবেন না, লাউড অ্যান্ড ক্লিয়ার। আচ্ছা, একটা ব্যাপার, এরকম কিটো ডায়েট দেওয়া হচ্ছে, একজন রোগী শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলো বা মৃত্যুবরণ করলো, এই জন্য কি যে ডাক্তার এটা দিল তার বিরুদ্ধে কেস করা যাবে? ডেফিনেটলি, হোয়াই নট? তার মানে এটি অবৈধ পুরোপুরি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ এটার কোনো রিকমেন্ডেশন নাই। আপনি ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, এডিএ, আইডিএফ যেটা বললাম, বা ইউরোপিয়ান মেডিকেল এজেন্সি বা কানাডিয়ান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, কেউ কিন্তু এটাকে রিকমেন্ড করে নাই, WHO করে নাই। আপনি একটা ইলিগাল ওয়েতে কেন ট্রিটমেন্ট করবেন? আপনি বোঝাচ্ছেন যে আপনি শর্করা খাবেন না, চিনি খাবেন না, আপনার শরীরে চিনি হবে না, চিনি সাপ্লাই থাকবে না। ভুল ধারণা। আমি তো বারবার বলছি, আপনার শরীরে জমে থাকা গ্লুকোজ, গ্লাইকোজেন যেটা গ্লাইকোলাইসিস ফর্মে গ্লুকোজ সাপ্লাই দিবে, জমে থাকা চর্বিটা এডিপোস টিস্যুটা ভেঙে গ্লুকোজ সাপ্লাই দিবে। কিন্তু আপনার যে পানি শূন্যতা হবে, ডিহাইড্রেশন হবে, অ্যাসিডোসিস হবে, আলটিমেটলি আপনার কিডনি ফেলিওর হবে, আপনার হার্ট অ্যাটাক করবে। সো এটা তো লিগাল না। সুতরাং যে ক্ষতিগ্রস্ত, এই কারণে যারা মারা গেছেন, তারা অবশ্যই আপনি আইনি ব্যবস্থা নিতে পারেন। আচ্ছা, তাহলে কি আপনি ডাক্তার নামধারী যারা কিটো অ্যাসিস দিয়ে, কিটো ডায়েট দিয়ে ডায়াবেটিস ভালো করার কথা মানুষজনকে বলে, তাদের বিরুদ্ধে কি কর্তৃপক্ষের আইনি ব্যবস্থা নেওয়া উচিত? উচিত, অবশ্যই উচিত। কারণ ডায়াবেটিস ভালো হবে এরকমভাবে তো বলা যাবে না। ডায়াবেটিস রিমিশন সম্ভব, কাদের সম্ভব সেটা দেখতে হবে। একটা ওষুধ খাওয়ার কারণে আমার ডায়াবেটিস হয়েছে, স্টেরয়েড নেওয়ার কারণে হয়েছে। এখন আমি যদি স্টেরয়েড এটা আস্তে আস্তে উইথড্র করি, আমার যে ওবেসিটি আছে সেটা যদি আমি আস্তে আস্তে নর্মাল বডি ওয়েটে ফিরে যাই, আমি কায়িক পরিশ্রম করতাম না। আমি যদি এখন নিয়মিত কায়িক পরিশ্রম করি, আমার ইনসুলিনের রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে, অর্থাৎ ইনসুলিনের কার্যকারিতা কমে গেছে। আমি যদি এক্সারসাইজ করি, ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়াই, বা যেসব ওষুধ দিয়ে আমরা ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়াই, মেটফরমিন দিয়ে বা গ্লিটাজোনস দিয়ে, আমরা সেটা দিয়ে ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়াই ফেলি, অসুবিধাটা কি? তাই না? আমরা তো অবশ্যই ডায়াবেটিস যে রিমিশন সম্ভব এটা তো বলাই আছে। এবং আমরা যারা প্রাথমিক ডায়াবেটিসে আক্রান্ত হয়েছি, আমরা যদি যে কারণে প্রাথমিক ডায়াবেটিস হয়েছে কারণগুলো যদি আমরা সরিয়ে দিতে পারি, আমরা তো অবশ্যই নর্মোগ্লাইসেমিক হতে পারবো, ডায়াবেটিস থেকে মুক্তি পেতে পারবো। অবশ্যই। আমার ওজন 180 কেজি, আমি যদি আমার ওজন থাকার কথা 80 কেজি, এই 100 কেজি যদি আমি কমাতে পারি, সেটা সার্জারি করেও হতে পারে, ব্যারিয়াট্রিক সার্জারি করে, তাই না? এটা তো হয়েছে। অনেক উদাহরণ আছে যারা পাকস্থলী ছোট করে ব্যান্ড লাইগেশন করে তারা ডায়াবেটিস থেকে মুক্তি পেয়েছে। আবার ভবিষ্যতে এমনও হবে যে অগ্নাশয়ের বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয়। এই বিটা সেলটা, এই সেলটাকে যদি আমরা ইমপ্ল্যান্ট করতে পারি শরীরে, তারা যখন ইনসুলিন তৈরি করবে, ডায়াবেটিস তো তখন থাকবে না। কিন্তু কিটো ডায়েট নামের যে প্রতারণা বা ব্যবসা, এটা যেন না চলে, কর্তৃপক্ষের প্রতি আমাদের সেই আহ্বানটাই থাকে। জি, আপনারা একটা জিনিস মনে রাখবেন, সুষম ডায়েট থেকে আপনারা কখনো বেরোবেন না। কার্বোহাইড্রেট কম খেতে পারেন, সেটা 30% অ্যাটলিস্ট ডেইলি। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, ধন্যবাদ। প্রিয় দর্শক, আরেকটা ছোট্ট বিরতি নিব, সাথেই থাকুন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ডায়াবেটিস রোগীর খাবার দাবার এই প্রসঙ্গে আমরা কথা বলছি। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, ডায়াবেটিস রোগীর খাবার দাবার, ধরুন আমি একজন ডায়াবেটিস রোগী, আমার জন্য আপনি খাবারের
কি চার্ট বা নিয়ম বলবেন? ডায়াবেটিক রোগীর এবং নন ডায়াবেটিক রোগীর খাবার দাবার নিয়মটা কিন্তু একই, অর্থাৎ আপনি সুষম খাবার খাবেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে ডায়াবেটিক এবং নন ডায়াবেটিক দুই ধরনের মানুষকেই নিয়মিত ব্যায়াম করতে হবে। আপনার ডায়াবেটিস নেই বলে আপনি নিয়মিত ব্যায়াম করবেন না, কিন্তু একটা সময় আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করবে এবং ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস হবে। সো সুষম খাবার এবং নিয়মিত ব্যায়াম করা, এটা আমরা মেনে চলব। এখন সুষম খাবারটাকে আমরা ডায়াবেটিক বা নন ডায়াবেটিক সবার ক্ষেত্রেই মানতে বলছি। খাবারটাকে আমরা ভাগ করি প্রথমত 3টা প্রিন্সিপাল ফুড। সকালে ব্রেকফাস্ট, সেটা 7টা থেকে 8টার মধ্যে। তারপরে দুপুরবেলার লাঞ্চ 1টা থেকে 2টোর মধ্যে। রাতের ডিনার সন্ধ্যা 8টা থেকে 9টার মধ্যে। এ হচ্ছে 3 বেলা মূল খাবার। আর সকাল 11টার দিকে আমরা মিড মর্নিং স্ন্যাক্স বলি বা মর্নিং স্ন্যাক্স বলি, আমরা যেটা টিফিন করি। বিকেলবেলা 5টার দিকে আমরা ইভিনিং স্ন্যাক্স বলি। আর রাতে ঘুমানোর আগে রাত 10টা-11টার সময়, অর্থাৎ ডিনারের 2 ঘন্টা পরে আমরা যে বেড টাইম স্ন্যাক্স বলি। কেন? সকালবেলা আমরা যে প্রিন্সিপাল ফুডটা খাই, দুপুরের বেলা যে প্রিন্সিপাল ফুড খাই এবং রাতে, এর মধ্যে আপনাদের মূল ক্যালোরিগুলো থাকবে। আর স্ন্যাক্সগুলোতে থাকবে সারাদিনে খাবারের 15% অনলি। তো ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, এখানে আমরা খাবারগুলো ভাগ করব। শর্করা 50%, আমিষ 20%, স্নেহ বা তেল জাতীয় খাবার 30%। তাহলে এই শতকরা 100 ভাগ হলো। এর মধ্যে আমরা ভিটামিন রাখবো, খনিজ পদার্থ রাখবো। খনিজ পদার্থের মধ্যে যেমন ধরেন আমরা ক্যালসিয়াম খাই, আমাদের খাবার থেকে ক্যালসিয়াম আসছে, মাছের কাঁটা থেকে আসছে, তারপরে ক্যালসিয়াম যে ট্যাবলেট সাপ্লিমেন্ট থেকে আসছে, আয়রন আসছে, আমাদের মাংস কলিজা থেকে আয়রন আসছে। সো এই যে খনিজ জিনিসগুলো, এগুলো আমাদের কিন্তু এসেনশিয়াল। আপনি আয়রন ছাড়া শরীর চলবে না। তারপরে ভিটামিন এ, ডি, ই, কে, এগুলো স্নেহজাতীয় পদার্থ, মানে তেলের মধ্যে এগুলো মিশে যায়, এই জন্য আমরা বলি ফ্যাট সলিউবল ভিটামিন। আর বাকি যে বি আর সি, তারা ওয়াটার সলিউবল ভিটামিন। এই ভিটামিনগুলো আমাদের শরীরের জন্য দরকার রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ানোর জন্য। পানি খেতে হবে, পানি না খেলে হবে না। প্রতিদিন আমাকে পানি খেতে হবে কতটুকু? আমরা যে প্রস্রাব, ঘামের মাধ্যমে যে 500 ml বা 500 মিলিলিটার বা 2 গ্লাসের সমপরিমাণ পানি আমরা বুঝি না বের হয়ে যায়, এটা কিন্তু অবশ্যই যোগ করতে হবে যতটুকু আমি সারাদিনে প্রস্রাবের মাধ্যমে ত্যাগ করি। তাহলে ধরেন আমি সারাদিনে 24 ঘন্টায় 1500 ml বা 2000 ml প্রস্রাব করি, তার সাথে আমাকে এই 500 ml যোগ করলে আমার 2 লিটার থেকে 2.5 লিটার প্রতিদিন এই পানি খেতে হবে। ওকে। আর খাবারের মধ্যে শর্করা যেটা বললাম 50%। আপনি যদি শর্করা কমাতে চান, ওজন কমাতে চান, আপনার ওবেসিটি আছে, সেক্ষেত্রে আপনি মিনিমাম 30% কার্বোহাইড্রেট খাবেন। আর এই যে 20% আপনি পূরণ করবেন কিভাবে? 10 to 20% আপনি প্রোটিন বাড়িয়ে দেন আপনার বয়স যদি কম হয়। আর নইলে 10% প্রোটিন বাড়ান, 10% অয়েলি ভেজিটেবল অয়েল জাতীয় খাবার খান, যেগুলো আপনার শরীরের কোনো ক্ষতি করবে না। তো এই যে 11টার সময় আমরা কেন স্ন্যাক্স খাবো ডায়াবেটিক রোগীদের বিশেষ করে? কারণ যেসব ওষুধ দেওয়া হয় সেসব ওষুধের অধিকাংশেরই কার্যক্ষমতা খাবারের 2 ঘন্টা পর্যন্ত সর্বোচ্চ থাকে। তাহলে এই ওষুধগুলোর কারণে ব্লাড সুগার 11টার দিকে কমে যায়। ওই সময় যদি আমি মিড মর্নিং স্ন্যাক্স খাই, তাহলে আমার হাইপোগ্লাইসিমিয়া বা ব্লাড গ্লুকোজ নর্মালের নিচে নামবে না। তারপর দুপুরবেলা আমাকে 1টা থেকে 2টার মধ্যে খেতে হবে। এর মধ্যে আমি যদি দেরি করি তাহলে কি হবে? এই যে সকালবেলা আমি ওষুধ খেলাম ব্লাড গ্লুকোজ কমানোর জন্যে, সেই ওষুধের অ্যাকশনের কারণে 1টা-2টোর দিকে ব্লাড গ্লুকোজ কমে যাবে। তখন আমার লাঞ্চ করার টাইম। তাহলে এই যে দেখেন সকালবেলা 8টার পরে 3 ঘন্টা পরে আমি মিড মর্নিং স্ন্যাক্স, তার 3 ঘন্টা পরে লাঞ্চ করছি, লাঞ্চের 3 ঘন্টা পরে বিকেলে ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি, তারপরে 3 ঘন্টা পরে আমি ডিনার করছি, তারপরে 2 ঘন্টা 3 ঘন্টা পরে আমি বেড টাইম স্ন্যাক্স খাচ্ছি। কেন? কখনো যেন আমার হাইপোগ্লাইসিমিয়া না হয়, ঘুমের মধ্যে যেন নকচার্নাল হাইপোগ্লাইসিমিয়া বা রাত্রিকালীন ব্লাড গ্লুকোজ কমে না যায়, আমার ব্রেনের গ্লুকোজ সাপ্লাই যেন কম না হয়। এটা তো আমাকে মেনটেন করতে হবে, তাই না? আমরা ঘুমের মধ্যেও কিন্তু
গ্লুকোজ প্রয়োজন ব্রেন চলাচল কাজ করার জন্যে, আমাদের রক্ত সঞ্চালন, হার্ট চালিয়ে যাচ্ছে, পাম্প করছে প্রতি মিনিটে 70 থেকে 80 বার 100 বার, আর ফুসফুস তার কাজ করছে, তাদের তো এনার্জি দরকার। এই এনার্জিটা কোত্থেকে আসবে? গ্লুকোজ ভেঙে এনার্জি আসবে, তাই না? তো আমাদেরকে হয়তো বেড টাইম স্ন্যাক্সটা যদি আমি খাই, তাহলে এই গ্লুকোজ সাপ্লাইটা ব্রেনে থাকবে, অন্ত্রনালীতে থাকবে, খাদ্যনালীতে থাকবে, তারপর হৃৎপিণ্ডে থাকবে, ফুসফুসে থাকবে। ডক্টর আব্দুল্লাহ মামুন, একই সাথে আপনি ডায়াবেটিস রোগীর ব্যায়াম এই প্রসঙ্গে দর্শকদের জন্য কি বলবেন? ধন্যবাদ ভাই। একজন দর্শক লাইনে রয়েছে, আমরা কথা বলি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আসসালাম, আপনার নাম, বয়স এবং কোত্থেকে ফোন করছেন জানিয়ে প্রশ্নটি করুন। আমার নাম ফাতিমা, আমি খুলনা থেকে প্রশ্ন করেছি। হ্যাঁ, আমার বয়স 40। আচ্ছা, জি বলুন। আমার এই 11 বছর হয় ডায়াবেটিস, কিন্তু আমার যখন বাবু পেটে আসে তখন, কিন্তু আমার ওই ডায়াবেটিস এখনো সারেনি। আমি ওই যে মেটফর্মিন আর গ্লিক্লিজিটার এই দুইটা খাচ্ছি, হ্যাঁ, কিন্তু নিয়ন্ত্রণে থাকতেছে না। জি, আপনি থাকুন আমাদের সাথে। জি, ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনার যে গর্ভকালীন ডায়াবেটিস ছিল, সেই সময় যদি আপনি একজন ডায়াবেটিস বিশেষজ্ঞের সাথে সবসময় পরামর্শ নিতেন, তাহলে যেটা হতো যে জি আমাকে, হ্যাঁ, সেটা আপনার ডায়াবেটিসটা পরবর্তীতে গর্ভকালীন অবস্থায় চলে যাওয়ার পরে হয়তো আবার চলে যেত। পরবর্তী গর্ভাবস্থায় সেটা আসতেও পারতো, নাও আসতে পারতো। এখন আপনার যে গর্ভকালীন ডায়াবেটিসটা হয়েছে, কেন হয়েছে? কারণ আমরা গর্ভকালীন অবস্থায় যে হরমোনগুলো তৈরি হয়, সেই হরমোনগুলো ইনসুলিনের বিরুদ্ধে কাজ করে। আচ্ছা, হ্যাঁ, অ্যান্টি ইনসুলিন অ্যাক্টিভিটিসের কারণে এই প্ল্যাসেন্টাল হরমোনগুলো ব্লাড গ্লুকোজ বাড়িয়ে দেয়। এই জন্যেই গর্ভকালীন ডায়াবেটিসটা হয়। আর গর্ভকালীন অবস্থায় আপনার খাওয়া দাওয়া বেড়ে যায়, কায়িক পরিশ্রম একটু কমে আচ্ছা, যায়। সেটা হলো। এখন কি আমাদের এই বোনটি ফাতেমা, উনি কি এর থেকে মুক্তি পেতে পারেন? যেহেতু গর্ভকালীন ডায়াবেটিস থেকে আজ 11 বছর পার হয়ে গেছে, হ্যাঁ, এই অবস্থার মধ্যে যেটা হয়েছে, ইনসুলিনের যে কার্যকারিতা সেটা লোপ পেয়েছে। আচ্ছা, লোপ পাওয়ার কারণে যেটা হয়েছে, যে পরিমাণ গ্লুকোজকে ইনসুলিন সেলের মধ্যে ঢুকে এনার্জি তৈরি করত, সেই পরিমাণ গ্লুকোজকে সেলে ঢুকাতে পারছে না। এই বাড়তি গ্লুকোজটুকুই ওনার ডায়াবেটিস। তাহলে উনি কি করতে যদি হবে? হ্যাঁ, এক্সারসাইজ বাড়িয়ে দেন, তারপর গ্লুকোজ তৈরি হওয়ার জন্য যে শর্করাটা, সেই শর্করার মাত্রাটা যদি কমিয়ে দেন, রিফাইন সুগার যদি একদমই টাচ না করেন, কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে যেমন ভাত খাবেন, সেটা চালের আবরণটা যেন থাকে, কেটে ছেটে ছোট করে ফেলা, এই চাল খাবেন না। মানে ঢেকি চাটা লাল চাল হলে ভালো হয়, চাতালের চাল হলে হয়, হ্যাঁ, মেশিনে ছেটে ফেলা নয়। তারপর লাল রুটি, আটার রুটি, বা আপনি গম ভাঙিয়ে নিজে খাবেন, ময়দার না। হ্যাঁ, এগুলো মেনটেন করবেন। আর যত পারেন প্রতিদিন অন্তত আধা ঘন্টা ব্যায়াম করবেন। ব্যায়ামের অংশটুকু আমি যদি বলি, হ্যাঁ, সেটা হচ্ছে, প্রথমে আপনি আপনার উঠবস বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ 5-10 মিনিট করে নেবেন, যেন জোরে জোরে হাঁটতে গেলে মাসল পুল না হয়। আর আপনার শরীরটাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনার ফুসফুসের সাথে হার্টের যে একটা রিদম আছে, এই রিদমটা যেন সিনক্রোনাইজ করে। তো আপনি তাকে অ্যাডজাস্ট করে নিলেন, তারপরে আপনি আধা ঘন্টা দ্রুত হাঁটবেন। হাঁটার মাত্রাটা আবার সুন্দরভাবে বলা আছে। আপনার 220 থেকে যদি আপনার বয়সটা বিয়োগ করেন, আমাদেরকে শেষ করতে হবে। আপনি 40, আপনার বয়স 40, 220 থেকে 40 বিয়োগ করলে 180। এই পর্যন্ত আমরা দ্রুত হেঁটে যেন হার্ট রেটটা ওই পর্যন্ত যেতে পারি। তত পর্যন্ত যদি যায়, তবে হবে 100% অ্যাচিভমেন্ট ওয়ার্ক ক্যাপাসিটি। আপনি যদি 100%ও না পারেন, 80%ও পারেন, 70%ও পারেন, এই হাঁটাটা অন্তত হাঁটতে হবে। আপনি নিজেই নিজের পালস দেখে আপনি বুঝতে পারবেন আপনার হাঁটার টার্গেটটা কতটুকু হলো। ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। চমৎকার সহজ ভাষায় আমাদের দর্শকদের জন্য পুরো বিষয়টি ব্যাখ্যা করেছেন। প্রিয় দর্শক, বাংলাদেশে ডায়াবেটিস রোগ হু হু করে বাড়ছে। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, কিন্তু আমাদের অতিথি আমাদের চমৎকারভাবে বলেছেন, ডায়াবেটিস মূলত রোগ নয়, আমাদের শরীরের ভেতরে
যে বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজম চলে, সেখানে একটি নিয়মের ভিন্নতা তৈরি হয়, যে কারণে আমাদের রক্তে সুগার, গ্লুকোজ বা চিনি বেড়ে যায়। আমরা যদি খাবারকে নিয়ন্ত্রণ করি, শরীরটাকে কাজে লাগাই এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ওষুধ গ্রহণ করি, অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাহলে ডায়াবেটিস নামক যে সমস্যাটি আমাদের জীবনকে খুবই ঝামেলাপূর্ণ করে তোলে, তার হাত থেকে আমরা রক্ষা পাবো এবং একটি সুন্দর, কর্মবহুল এবং আনন্দের জীবন আমরা অর্জন করতে পারবো। প্রিয় দর্শক, ভালো থাকুন, নিরন্তর শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা রইল।